আব্দুল ওয়াদুদ ভূঁইয়া কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বিএনপি এবং উনি 1996 এবং 2001 এর বিএনপির সংসদ সদস্য ছিলেন। একই সাথে উনি চট্টগ্রাম হিল ট্রাক্স ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন। আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, কৃতজ্ঞতা আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আছেন আবুল হাসান রুবেল, সাধারণ সম্পাদক গণসংহতি আন্দোলন, আপনাকেও স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি আবুল হাসান রুবেল আপনার কাছে আসবো, তার আগে আমি একটু আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার কাছে যাচ্ছি। আপনার কাছে একটা প্রশ্ন রেখে যে আপনারা দীর্ঘদিন গেল 15 বছর নানান কিছু নিয়ে আন্দোলন সংগ্রাম নিয়ে রাস্তায় ছিলেন। এখন সেই সরকারের টানা 15 বছরের সরকারের অবসান হলো 5 আগস্ট। এখন অন্তর্বর্তী সরকার চলছে দেশে। এখন আপনাদের দাবি দাওয়া, আপনাদের চাওয়া কি চান এই সরকার কাছে, সবকিছু নিয়ে আপনার কাছে আসবো। আমি প্রথমে যাচ্ছি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া আপনার কাছেই। রোববার রাতে প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর 15 দিনের মাথায় প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। 26 মিনিট, আপনি নিশ্চয়ই তো শুনেছেন, 26 মিনিটের ভাষণ দিয়েছেন, একদম নিজের মন থেকে, মন গড়া, স্ক্রিপ্ট দেখে না। এবং প্রত্যেকটা লাইনে ওনার জাতির জন্য, রাষ্ট্রের জন্য করণীয় ঠিক করা, তার সরকার কি করবে সেগুলো পরিষ্কার করা, প্রত্যেকটা সেক্টর ধরে ধরে কথা বলেছেন, কোথায় কোথায় সংস্কার করতে চান। কারণ আমরা জানি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকার একটি রাষ্ট্র সংস্কার করতে চায় সব ক্ষেত্রে। সেটার জন্য কত সময় লাগবে, নির্বাচন কবে, কোন কোন খাতে সংস্কার, সবই বলেছেন। এবং প্রধান উপদেষ্টার এই বক্তব্যের প্রেক্ষিতে আজকে বিএনপি নেতারা তাদের মন্তব্য জানিয়েছেন। আমি সেটা নিয়ে একটু শুরু করছি। আলাপের শুরুতেই আমি যাচ্ছি, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ইতিবাচক বলেছেন, যে বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা এটা অবশ্যই ইতিবাচক। তবে নির্বাচন নিয়ে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করতে উনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এটা একটা নিয়ে একটু আপনার কাছে প্রশ্নটা রাখছি, আরেকটা প্রশ্ন করেই যাচ্ছি। একটা উনি রূপরেখার প্রধান উপদেষ্টা রোডম্যাপ দেবেন এমনটা আশা করেছিলাম, কিন্তু সেটা পরিষ্কার হয়নি। দুটো বিষয় আপনার কাছে যাচ্ছে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, আপনি যদি একটু শুরু করেন। দুটো বিষয় কোনটা কোন দুটো বিষয়? মানে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রেক্ষিতে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুটো কথা বলেছিলেন। একটা নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ইতিবাচক বলেছেন, তবে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করতে উনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আরেকটা বিষয় বলেছেন যে ওনার বক্তব্যে একটা রোড ম্যাপ বা রূপরেখা পরিষ্কার, আরেকটু ওনারা মনে করেছিলেন যে একটু পরিষ্কার হবে যে কি রোড ম্যাপ, সেটা নির্বাচনের কথাই বলছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে এবং আমার সমালোচক ভাইকে ধন্যবাদ। হ্যাঁ, আমাদের দল থেকে যে বক্তব্যটা দিয়েছে এটা স্বাভাবিক এবং এটা আমরা মনে করি এটা যথোপযুক্ত একটা বক্তব্য বিএনপি দিয়েছে। পাশাপাশি প্রধান উপদেষ্টা আমাদের দেশের জন্য একজন গর্বের মানুষ। তিনি ওয়ার্ল্ড ওয়াইড একজন পরিচিত বিখ্যাত মানুষ। উনি গ্লোবালি ওনার একটা ইমেজ আছে। উনি নোবেল বিজয়ী, তা আবার শান্তিতে। ওনার বক্তব্য অত্যন্ত চমৎকার হচ্ছে, ওনার বক্তব্য ঐতিহাসিক বক্তব্য হচ্ছে। কিন্তু সেখানে এই যে একটা জিনিস আমি উপলব্ধি করেছি যে একটা জিনিসের অভাব ছিল। সব সাইডে উনি চমৎকার বলল, একটা সাইডে ঘাটতি ছিল এই সরকারের, মানে গত পতিত সরকারের নির্যাতন, নিপীড়ন এত অতি মাত্রায়, দুর্নীতি, লুটপাট, এটা সারা জাতি দেখেছে। কণ্ঠরোধ করে ছিল 15-16 বছর, কেউ সাহস করেনি। ছাত্র জনতা বেরিয়ে এসে তাদেরকে নামালো জীবন দিয়ে, রক্ত দিয়ে। সেই রক্তের উপরে পা দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেল। আবার সেই রক্তের উপরে দাঁড়িয়েই আমরা কিন্তু ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলো আমরা উপদেষ্টা সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে আমরা এই মানুষটাকে পছন্দ করেছি এবং জাতি সমর্থন দিয়েছে। সেক্ষেত্রে জনগণ, পেশাজীবী, ছাত্র তো আছেই। ছাত্রদের কাছে অনেক কৃতজ্ঞতা, যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের অনেক 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 সমবেদনা
এই ঋণ কোনোভাবে জাতি শোধ করতে পারবে না, যাদের রক্ত বিনিময় এটা হয়েছে। কিন্তু সেখানে এই আন্দোলনটা কিন্তু একদিনে হয়নি। বিএনপি সহ বিএনপির সমমনা দলগুলো, আওয়ামী লীগের বিরোধী দলগুলো বিগত 15 বছর ধরে ছোট 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 বড় ছোট বড় ছোট বড় ছোট করে আন্দোলন চালিয়ে আসছে। 14 সালের আন্দোলনের কথা মনে করেন, সর্বশেষে যে মানে তারুণ্যের সমাবেশ, বিভাগীয় সমাবেশ, ঢাকার 28 তারিখের সমাবেশ, এরকম বিশাল বিশাল সমাবেশের মধ্য দিয়ে বিএনপি আন্দোলনটাকে টেনে আনছে। বিএনপি সহ সকল বিরোধী দল যার যার অবস্থান এবং শক্তি থেকে টেনে আনছে। তাদের লক্ষ্য ছিল, আভ্যন্তরীণভাবে আমাদের একটা লক্ষ্য ছিল, আমরা সেদিনই বিজয় অর্জন করব যেদিন এদেশের ছাত্র জনতা এই আন্দোলনে অংশগ্রহণ করবে এবং আমরা নামাতে পারবো। যার জন্য আওয়ামী লীগ এবং ওবায়দুল কাদেররা বলতো যে ওদের আন্দোলন তো জনগণ নামে না। ঠিকই বলেছে। আর আমরাও চেয়েছি যেই কোনো উপায়ে জনগণকে আমরা সম্পৃক্ত করা। জনগণ যেদিন এদের উপর অতিষ্ঠ হবে, সম্পৃক্ত হবে, সেদিন এদের পতন হবে। সেই দিক থেকে বিএনপি ও বিএনপি সমমনা দলগুলো সাকসেস। আমরা 15 বছর আন্দোলন করে যা পারিনি, কিন্তু এটা পেরেছি, আমরা একটা ফাউন্ডেশন তৈরি করে দিয়েছি, হোমওয়ার্ক করেছি, ওয়ার্ম আপ করেছি। এই ওয়ার্ম আপে আমরা প্রতিদিন মাঠে ছিলাম, ছোট বড় আমরা মাঠে ছিলাম আন্দোলনে, যার কারণে মানুষের ভীতি দূর করেছি, মানুষের ভয় দূর করেছি। 15 বছর পরে গিয়ে মানুষের ভয় দূর হয়ে ছাত্ররা জীবন দিয়ে রক্ত দিয়ে, ছাত্র জনতা জীবন দিয়ে রক্ত দিয়ে এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। আপনি খেয়াল করে দেখেন সেখানে ছাত্র দলের কতজন লোক মারা গেছে। সাধারণ ছাত্ররা কারা? আপনার ছেলে, আমার ছেলে, ওনার ছেলে। আপনিও তো একটা দল করেন, আমি একটা দল করি, উনি একটা দল করে। তাহলে এই ছেলেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন পরিবার থেকে এসছে, এরা কোনো ভিন্ন গ্রহের থেকে আসে নাই। এই ছেলেগুলো আমাদের ছেলে, আমাদের ভাই। এই যে সরকার গঠন হলো 15 দিনও হলো না, মানে 15 দিন হয়েছে। 15 দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে, বিশেষ করে ঢাকা শহরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সচিবালয় ঘেরাও করে সবগুলো সংগঠন, সরকারি বেসরকারি, তারা নানান দাবি দেওয়া নিয়ে যে আসছে, মানে একটা সরকারকে 15 দিন সময়ও দিচ্ছে না। মানে এইটা কেন হলো? আমি আপনার কাছে প্রশ্ন নিয়ে ফিরছি, আমি একটু যাচ্ছি। জনাব আবুল হাসান শেষ করে দিই, আমার ইয়েটা শেষ করে যে আমি অল্প কিছু কথা শেষ করতে পারবো। তো এই যে আন্দোলনটা এভাবে হলো, হওয়ার পরে তা আপনার এখানে এই আন্দোলনে ছাত্রদের সাথে কিন্তু পাকা দাড়িওয়ালা লুঙ্গিওয়ালা লোক ছিল, শ্রমিক ছিল, সাধারণ মানুষও ছিল, হাজার হাজার। ছাত্রদল ছিল, যুব দল ছিল, স্বেচ্ছাসেবক দল ছিল, শিবির ছিল, বিভিন্ন দল ছিল। ওরা হয়তো ব্যাক সাইডে ছিল, ব্যানার ছাত্র আন্দোলন। তো এখন এই যে রাজনৈতিক দলগুলোর কিন্তু বিশাল একটা সাপোর্ট ছাত্রদের পিছনে ছিল, ব্যাকআপ ছিল। তো তাহলে উপদেষ্টা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং ইউনূস সাহেব, আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা, তিনি যদি ওনার বক্তব্যে বা ওনারা যদি ওনাদের বক্তব্যে দেশের রাজনৈতিক দলগুলোকে অ্যাড্রেস করেন বা করতেন, আরো সুন্দর হতো। ওনারা ছাত্র জনতাকে অ্যাড্রেস করছে, পেশাজীবীদেরকে এবং রাজনৈতিক দলগুলোকেও যদি ওনারা অ্যাড্রেস করতেন, কারণ এখানে তো কেউ বিরোধী দল নাই, সবাই তো আমরা এই সরকারকে সমর্থন করি। অতএব রাজনৈতিক দলগুলোকে অ্যাড্রেস করলে ওনারা আরো বেশি শক্তিশালী হতো। আর দ্বিতীয় প্রশ্নটা পরে উত্তর দেব না, ঠিক আছে? আমি তো ফিরে আসছি। জনাব আবুল হাসান রুবেল, আপনার কাছে যাচ্ছি। যে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আপনারা তো গত 15 বছর একটা আওয়ামী লীগ সরকারের নানান অনিয়ম, দুর্নীতি সবকিছু মাঠে ছিলেন, এখনো কি মাঠে আছেন? এই এখন যে অন্তর্বর্তী সরকার আছে, তাদের প্রতি আপনাদের সাপোর্ট কোন কোন খাতে? তাদের কাছে আপনাদের কি দাবি দেওয়া? কারণ আমরা দেখছি এই 15 দিনে এমন কোন সংগঠন বাদ নেই যারা তার দাবি নিয়ে রাস্তায় নাই, সচিবালয়ের সামনে নাই, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে নেই। এবং সেটা নিয়ে গতকাল যেহেতু আনসারেরা ছিল, 4 দিনের মাথায় গতকাল রাতে মানে ভয়ানক ঘটনা ঘটে গেছে, ছাত্রদের সাথে আনসারদের সাথে হতাহতের ঘটনা হলো। এবং কালকে ডিএমপি থেকে নির্দেশনা আসছে যে সচিবালয়ের সামনে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কেউ করতে পারবে না। মানে পরিস্থিতি এমন জায়গায় গেছে। আপনাদের অবস্থান কি বর্তমান এই সরকারের প্রতি? ধন্যবাদ। প্রথমে বলি যে মানে যে কোনো একটা সংগ্রামকে যখন আমরা দেখি বা যে কোনো জিনিসকে যদি আমরা দেখি, তাহলে আসলে তার একটা পশ্চাৎভূমি থাকে। আর একটা সময় ধরেন আমরা একটা ডিম যখন একটা মুরগি ফোটায়, তাহলে সেই মুরগিটা তা দেয় হচ্ছে 21 দিন ধরে। 21 দিন পরে আমরা বাচ্চাটা দেখতে পাই। কিন্তু ওই বাচ্চাটা যেদিন হলো সেই দিনই যদি আসলে আমরা মনে করি যে ওই
21 দিন গুরুত্বপূর্ণ না, শুধু বাচ্চাটাই গুরুত্বপূর্ণ, তাহলে ওই 21 দিনকে অস্বীকার করার জায়গা তৈরি হয়। সেটা সবসময় আমাদের একটা ভুল পথে চালিত করতে পারে, সেটা একটা বিষয়। সেটা এই ক্ষেত্রেও ঘটতে পারে, যে কোনো ঐতিহাসিক ক্ষণের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতে পারে, যেমন হয় তার আগের সংগ্রামটাকে অনেক সময় লোকে খুব বেশি গুরুত্বপূর্ণ না বা ভুলে যাওয়া এরকম জায়গায় নিয়ে যেতে চায়। সেটা আমরা কখনোই মনে করি না। আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ যে সংগ্রাম করছেন, সেই সংগ্রাম, এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সংগ্রাম গত 15 বছর ধরে চলছে, সেটা একটা আবেগীয় বন্ধন যখন সৃষ্টি করেছে, জনগণের একটা বিরাট অংশকে যখন উদ্বেলিত করেছে, তখন ছাত্র জনতা এই নামে যখন আসলে প্রত্যেকেই, এটা রাজনৈতিক দলগুলো, আমরা তো আগে থেকেই এই আন্দোলনের ভেতরে সমর্থনও দিয়েছি, আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণও করেছি, আমাদের ছাত্ররা অংশগ্রহণ করেছে, অন্যরা অংশগ্রহণ করেছে, এটি স্বাভাবিক, কারণ এটা তো বাংলাদেশের আন্দোলন এবং আমরা এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা হচ্ছে সেখানে যে অংশগ্রহণ করবো সেটাও খুব স্বাভাবিক। ফলে এই সবাই মিলেই এই ছাত্র জনতা, ফলে এই ছাত্র জনতার যা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুসারেই আসলে এই সরকার এসছে। এই ছাত্র জনতার আকাঙ্ক্ষার সাথে বাইরে তো আমরা না, মানে আমরাও ওই এটার ভেতরেই আছি। ফলে এই সরকারের কাছে আমাদের প্রত্যাশার জায়গা যদি আমরা বলি, তাহলে এই আন্দোলনের যা প্রত্যাশা, সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। মানে হচ্ছে সরকার এখানে ক্ষমতা নিয়েছেন, তারা দেশ চালাবেন, এটাই হচ্ছে প্রথমত আশা, যে আচ্ছা তারা দেশ চালাবেন, দেশটা এমন ভাবে চালাবেন যাতে আসলে একটা গণতান্ত্রিক রীতিনীতি এখানে মানে পালন করা হয়। এইটাকে এমন ভাবে তারা চালাবেন যাতে আসলে আমরা একটা কিছু সংস্কার, যে সংস্কারটা আসলে এই আন্দোলনের ভেতর থেকে দাবি উঠেছিল, এই গত 15 বছরে যেহেতু বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার ছাড়া একটা মানে নির্বাচনের আসলে সত্যিকার পরিবেশও তৈরি হবে না। ফলে এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার, যে সংস্কারগুলো তারা করবেন বলেছেন, প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন, আচ্ছা এই যে এই সংস্কারগুলো করা, এবং একই সঙ্গে আসলে জনগণ, বাংলাদেশের জনগণ 15 বছর ধরে ভোট দিতে পারে না। ফলে ভোট দেওয়ার জন্য তার কি ব্যবস্থা, তার কি ধরনের রাজনৈতিক আয়োজন লাগবে, সে বিষয়েও আসলে একটা সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা। ভোটাধিকার, মানুষের ভোটাধিকারের যে ব্যাপারটা, সেটার জন্য আসলে বিএনপি আপনাদের কি আছে? আপনার নির্বাচন কমিশনের সংস্কার চান নাকি আসলে পরিবর্তন চান? এখনকারটা কিভাবে চান? আপনার কাছে একই প্রশ্ন রেখে আমি একটা ছোট বিরতি নিয়ে ফিরছি আবার দুজনের কাছে। প্রিয় দর্শক, সিএসআর জনতন্ত্রে গণতন্ত্রে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআর জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। আজকে আমরা আলোচনা করছি চলমান ঘটনা নিয়ে, এবং আলোচনা করার জন্য অতিথি আছেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বিএনপি, আছেন আবুল হাসান রুবেল, সাধারণ সম্পাদক গণসংহতি আন্দোলন। আবারও আপনাদের দুজনকে স্বাগত জানিয়ে যাচ্ছে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, আপনার কাছে আবারও আপনার কাছে প্রশ্নটা রেখে গিয়েছিলাম। দুটো প্রশ্ন ছিল। একটা প্রশ্ন ছিল যে আপনারা নির্বাচন, এখন যে নির্বাচন কমিশন আছে তাদের কি আসলে, আজকে আপনার মহাসচিব বলেছে সংস্কার বলতে এই কমিশন রেখে নাকি আপনারা বাদ চান? যদি বাদ চান, নতুন করে কমিশন কিভাবে আপনারা গঠন করবেন? নাম্বার 1। আরেকটা প্রশ্ন আপনার কাছে প্রথমেই ছিল আমার, সেটা একটু জানতে শেষ করে, যে আপনার মহাসচিব যেটা গত প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রেক্ষিতে বলছিলেন যে নির্বাচন প্রসঙ্গটা ধোঁয়াশা, কথা বলছেন, পরিষ্কার হয়নি, আপনারা আসলে নির্বাচনের জন্য কি প্রস্তুতি নিচ্ছেন, বা কতদিন নাগাদ চাচ্ছেন নির্বাচনটা হোক? বেসিক্যালি নির্বাচন করার জন্যই তো, পরিবেশ সৃষ্টি করার জন্য তো মানুষ রক্ত দিয়েছে ভোট দেওয়ার জন্য। আর মানুষের রক্তের বিনিময়ে এই গভর্নমেন্ট বা অন্য যে কোনো গভর্নমেন্টকে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট করা হতো। বিএনপি শুরু থেকে বলে আসছে যে আমরা অন্তর্বর্তীকালীন অথবা তত্ত্বাবধায়ক সরকার যে নামে হোক আমরা চাই, সেটাই হয়েছে। তো সে অবস্থায় তো আমরা ভোট ছাড়া তো একটা গণতান্ত্রিক দেশ, রাষ্ট্র, সরকার চলতে পারে না। তো যে কোনো মেজর ডিসিশন নিতে হলে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকারই ডিসিশন নিবে, মেজর ডিসিশন গুলো। তো সেক্ষেত্রে তো আমরা চাচ্ছি যে দ্রুততম সময়ের মধ্যে, যত স্বল্প সময়ের মধ্যে সরকার দেশের আগাছা দূর করে সবকিছু সমস্যাগুলো মোকাবেলা করে পতিত সরকারের যে পেতাত্তারা আছে তাদেরকে সরিয়ে একটা ফিস ফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন তৈরি